13ই মে 2025 মঙ্গলদেব নক্ষত্র পরিবর্তন করছে। অশ্লেষা নক্ষত্রে থাকবে এবং জুন মাসের 6 তারিখ পর্যন্ত এই অশ্লেষা নক্ষত্রে থাকবে। আগে পুষ্যা নক্ষত্রে ছিল, এবার অশ্লেষা নক্ষত্রে থাকবে। বুধের নক্ষত্র এই অশ্লেষা নক্ষত্র, মঙ্গল তো নীচ অবস্থায় রয়েছে, এবার বুধের এই অশ্লেষা নক্ষত্রে থাকবে। তো এই নক্ষত্রে থাকাকালীন মঙ্গলের কি প্রভাব পড়বে বৃশ্চিক রাশির উপর? কারণ বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে স্বয়ং মঙ্গলদেব এবং নীচ অবস্থায় রয়েছে, এবার নক্ষত্র হয়ে গেল অশ্লেষা নক্ষত্র। তো এর একটা তো প্রভাব থাকবে বৃশ্চিক রাশির উপর। তো কী প্রভাব থাকবে, কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করতে হবে, এই বিষয়ে আজকে বিশেষভাবে তুলে ধরব। তবে অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো, যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এবং আগামী দিনে বৃশ্চিক রাশি সম্পর্কিত বহু ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়ের উপর ইন্টারেস্টেড, জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দেন, ভালোবাসেন, আশা করছি তারা উপকৃত হবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে। আর এর ফল আপনারা চন্দ্ররাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। জ্যোতিষশাস্ত্র মতে এই যে অশ্লেষা নক্ষত্র হচ্ছে 9তম নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্র মতে, এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে নাগ দেবতা, অত্যধিক বুদ্ধি এবং একটা জেদি প্রকৃতির নক্ষত্র। অশ্লেষা নক্ষত্রের 4টি চরণই কর্কট রাশিতে পড়ে, আর কর্কট রাশিতে মঙ্গল এখন ভাগ্যের ঘরে অবস্থান করছে, কিন্তু নীচ অবস্থায় রয়েছে। কর্কট রাশি হচ্ছে জলতত্ত্ব রাশি আর মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব। তো ভাগ্যের ঘরে অবস্থান করছে, এটা ঠিক, রাশির অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান, এটা যথেষ্ট ভালো অবস্থান, কিন্তু নীচ অবস্থায় থাকছে। অশ্লেষা নক্ষত্রের বিস্তার হচ্ছে এই কর্কট রাশিতে 16.40 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত হয়। কর্কট রাশিটা হচ্ছে কি জলতত্ত্ব রাশি, ভাবুক রাশি, ভাবনায় ডুবে থাকে। আর বুধের এখানটাতে এই যে অশ্লেষা নক্ষত্র পড়ছে, বুধ তো হচ্ছে ম্যানেজমেন্টের কারক, চতুরতার কারক, ব্যবসার কারক। আর এই অশ্লেষা নক্ষত্রে এই যে কর্কট রাশিতে পড়ছে, এখানটাতে কিন্তু এই জিনিসটা বুঝাচ্ছে যে ভাবনার মধ্যে থেকে সবাইকে সব কিছু দিয়ে দাও, এটা কিন্তু চলবে না। পরিস্থিতির মধ্যে থেকেই আচরণ করতে হবে এবং কারোর উপর ভরসা এই সময় করা যাবে না। নিজেরটাকে নিজেরই মনে করে নিতে হবে। নিজের জিনিস অপরকে বিতরণ করে দেওয়া, তারপরে যে একটা পস্তানো, এটা কিন্তু করা যাবে না, যেটা হচ্ছে অশ্লেষা নক্ষত্র বুঝাচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে। কারণ বুধ তো হচ্ছে যুবরাজ, আর অশ্লেষা নক্ষত্রের যে সিম্বলটা জ্যোতিষশাস্ত্র মতে, সেই সিম্বলটা হচ্ছে কি একটা বেরি ধরা সাপ। তো একটা বেরি ধরা সাপের মধ্যে কী চরিত্র বা বৈশিষ্ট্য বুঝায়? একটা পজিশন নিয়ে নেওয়া, একটা দৃঢ় মনোভাব, একটা জেদ, নিজের হকের জিনিস, এই জিনিসগুলোই তো বুঝাচ্ছে। বুধ হচ্ছে কি যুবরাজ, এক বাচ্চা, বালক। তো একটা বাচ্চা ছেলে বা একটা বালক যদি কোনো খেলনার বস্তু নিয়ে খেলা করে, তো সেই বস্তুটা যদি তার হাত থেকে কেড়ে নেওয়া যায়, তাহলে কি করবে? জেদ করবে, তো আমাকে সেই জিনিসটা দাও। তো সেই জেদ জিনিসটা কিন্তু বুঝাচ্ছে যে আমাকে যতক্ষণ দিবা না ততক্ষণ জেদ করবে, আবার দিয়ে দিল, আবার ঠান্ডা হয়ে গেল। তো এরকম জিনিসটা যে নিজের জেদ থেকে কিন্তু সরবে না এই অশ্লেষা নক্ষত্র। এবং প্রকৃতি ঈশ্বর কিন্তু এই অশ্লেষা নক্ষত্রকে অ্যাডভান্স জিনিস অনুধাবন, মানে কিছু একটা অ্যাডভান্স অনুধাবন করার কিন্তু শক্তির প্রবল দিয়েছে। যার জন্য মানে এদের দৃষ্টি যদি কারোর উপর থাকে, তাহলে কিন্তু ও সামনে থেকে একটা স্ক্যানারের মতন কাজ করবে, বুঝতে পারবে এবং ভালো মতন করে বিশ্লেষণ করতে পারবে, অনুধাবন করার ক্ষমতাটা যথেষ্ট থাকবে। এই নক্ষত্রে জাতক কিংবা জাতিকারা প্রচণ্ড বুদ্ধিসম্পন্ন হয়, অত্যধিক বুদ্ধিসম্পন্ন হয় এবং বাকপটু হয়। সামনের ব্যক্তিকে কিন্তু সহজেই এরা প্রভাবিত করতে পারে। এই নক্ষত্রের জাতক জাতিকারা বড় বড় উকিল, সিএ, ব্যবসায়িক টাইফুন, বড় বড় হাই লেভেল লোকেদের জন্মকুষ্ঠিতেও কিন্তু অশ্লেষা নক্ষত্র এরকম পাওয়া গেছে। অশ্লেষা নক্ষত্র এমন একটি নক্ষত্র, যদি এরা জীবনের প্রথমে অধর্মের পথের দিকেও চলে যায়, এদের কিন্তু পুরুষার্থটা ধর্মের দিকেই থাকে। অর্থাৎ এক সময় এতটা ধার্মিক হয়ে যায় যে মানে নিজের জীবনকে ধর্মের দিকেই উৎসর্গ করে দেয়। এই যে একটা কুণ্ডলীকৃত যেটা জিনিস বুঝাচ্ছে এখানটাতে, এই জিনিসটা কিন্তু এটাই বুঝাচ্ছে এদের জীবনে ভোলে বাবার উপাসনা সবথেকে বড় উপাসনা। যদি ভোলেনাথের উপাসনা করে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি জপ করে, তাহলে কিন্তু এরা উন্নতির চরম শিখরে অনেক দূর পৌঁছাতে পারে।
এদের মধ্যে আত্মবিশ্লেষণ প্রবণতা বিশেষভাবে থাকে। নিজের দুর্বলতা বা গোপন ইচ্ছাগুলোকে গভীরভাবে লুকিয়ে রাখে এবং সহজে কাউকে বিশ্বাস করে না। আর যদি বিশ্বাস করে আর যদি গ্রহণ করে তাহলে কিন্তু খুব বিশ্বস্ত হয়। তবে দাম্পত্য জীবন গভীর ভালোবাসা, পার্টনারশিপ, মানে এদিকে কিন্তু নিজের আবেগটা তৈরি করে এবং সেই আবেগটাকে যদি সামনের পার্টনার বা দাম্পত্য জীবনের যে পার্টনার সে যদি না বুঝতে পারে তাহলে কিন্তু এখানটাতে একটা খুব সমস্যা তৈরি হয়। যেমন একটা দূরত্ব চলে আসে যে শেষ পর্যন্ত সেটা অনেক দূর পর্যন্ত গড়ায়, যার জন্য বিবাহিত জীবনটা এদের ক্ষেত্রে কিন্তু ভালো না। বিবাহিত জীবনে খুব সমস্যা থাকে এবং সমস্যা থাকবে। যদি আজকে সমস্যা না হলে আগামী দিনেও সমস্যা থাকবে এই বিবাহিত জীবনে। যে বিবাহিত জীবন কারোর ভালো থাকে না, দেরি হয়, সমস্যা এগুলো কিন্তু থাকে এই অশ্লেষা নক্ষত্রের। এরা গোপন বিদ্যা, তন্ত্রক্রিয়া এই সমস্তর উপর বিশেষ রুচি রাখে। সাধনা, আধ্যাত্মিক যোগ এগুলোর দিকে বিশেষ রুচি রাখে, এটা তো আগেই বললাম। ধর্মের দিকে এরা অবশ্যই থাকে। তো মঙ্গলদেবের এই অবস্থান এই অশ্লেষা নক্ষত্রে এটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থান হতে আছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলতে গেলে খুবই একটা ভালো সময়। এর আগেও বলেছিলাম যে সময় যথেষ্ট ঘুরছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। না আমি তো বলবো যে এত সুন্দর অবস্থান, তবে অনেকের হয়তো গ্রহের অবস্থান খারাপ রয়েছে, তাদের কাছে বিশেষভাবে বলবো আপনারা অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন, কোনো ভালো ব্যক্তির কাছে পরামর্শ নেবেন। কারণ ভালো সময় আসছে, ভালো গ্রহদের অবস্থান রয়েছে এবং এটার ভিত্তিতেই কিন্তু আলোচনাটা করা হচ্ছে। অশ্লেষা নক্ষত্রে মঙ্গলের অবস্থান যথেষ্ট ভালো অবস্থান। মঙ্গল কিন্তু এখানটাতে কাউকে বিশ্বাস করবে না এবং প্রয়োজন যদি পড়ে তো লড়াই অশান্তি করে নেবে। নিজের ছাড়া কিছু বুঝবে না, নিজের কাজ সিদ্ধ করবেই এবং সফলতা হবেই মঙ্গল এই অশ্লেষা নক্ষত্রে। এবং এই সময়কালে যে বুধ, এই যে অশ্লেষা নক্ষত্রের অধিপতি তো বুধের সাথে কিন্তু একটা ভালো তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে এসছে। কারণ বুধ এই অবস্থান করছে 23 তারিখ পর্যন্ত এই মেষ রাশিতে থাকবে এবং এর মাঝখানে যে পরিবর্তনগুলো হবে, সূর্য যেমন ষষ্ঠ ঘরে অবস্থান করছে, সূর্যেরও পরিবর্তন হয়ে যাবে। 15 তারিখে সূর্যও ঢুকে যাবে একদম সপ্তম ঘরে। বৃষ রাশিতে সূর্য ঢুকে যাবে আর বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন হবে। দেবগুরু বৃহস্পতি চলে আসবে মিথুন রাশিতে। তো এইখান থেকেও কিন্তু তৎকালীন সম্পর্কগুলো যথেষ্ট ভালো অবস্থান হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, যার জন্য কিন্তু আমি কথাগুলো তুলে ধরছি। হ্যাঁ, তবে কি যে রাহু আর কেতুর যে পরিবর্তনটা হতে যাচ্ছে সেই পরিবর্তনে কিছুটা হলেও সমস্যাতে পড়তে হবে এই বৃশ্চিক রাশি থেকে। তবে সেই সময়কালে কোন বিশেষ উপাচার করবে, কিভাবে চলতে হবে সমস্ত কিছুই তুলে ধরবো। কোন দিক থেকে আবার বিশেষ লাভও পাবে সেই সমস্ত জিনিসও তুলে ধরবো। কিন্তু বর্তমানে যে পরিবর্তনগুলো হচ্ছে যথেষ্ট সাপোর্টও পাবে সেই সময়। দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান, তারপরে আবার মঙ্গল ভাগ্যের ঘরে অবস্থান, তারপরে মঙ্গল আবার জুনের 6 তারিখে রাশি পরিবর্তন করবে, সেই বিষয়েও তুলে ধরবো। যে কেতুর সাথে জুতি তৈরি হয়ে যাবে কর্মের ঘরে। অনেক কিছু আগামী দিন অপেক্ষা করছে, ভালো মন্দ সব কিছু মিশিয়ে থাকবে। কিন্তু বর্তমান সময় যে ভালোর দিকে থাকছে সেটা কিন্তু খুব ভালো। জুন মাসের 6 তারিখ পর্যন্ত এই যে অশ্লেষা নক্ষত্রে মঙ্গলের অবস্থান এটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থান। মঙ্গল হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেরকম রাশির অধিপতি সেরকম কিন্তু ষষ্ঠ ঘরের অধিপতি এবং মঙ্গলের যে 3টি দৃষ্টি, চতুর্থ দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে, সপ্তম দৃষ্টি পড়ছে একদম যোগাযোগের ঘর যেটা হচ্ছে তার উচ্চ ঘর মকর রাশিতে, এবং অষ্টম দৃষ্টি পড়ছে কিন্তু চতুর্থ ঘরে যেটা হচ্ছে কুম্ভ রাশি। তো ষষ্ঠ ঘর থেকে কি মানে ষষ্ঠ ঘরটা কিসের ঘর? ষষ্ঠ ঘরটা হচ্ছে রোগ, রিপু, ঋণের ঘর, শত্রুদের ঘর, কম্পিটিশনের ঘর। মঙ্গল অবস্থান করছে অশ্লেষা নক্ষত্রে, অর্থাৎ শত্রুরা কিন্তু যথেষ্ট জাত হবে এই সময়। শত্রুদের দিক থেকে যথেষ্ট এগিয়ে থাকবে। কর্মজীবনে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। কর্মজীবনে তো রেগুলার প্রত্যেক দিন তো থাকেই কম্পিটিশন, সেই কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে এবং নিজের হকের জন্য একটা কিন্তু মানে নিজের জিনিস একটা এই জিনিসটা কিন্তু চলে আসবে যে আমার এটা নিজের, আমি এই জিনিসটা ছাড়বো না। এবং যে যে ভাগ্যের ঘরে অবস্থান করছে নবম ঘর, এই নবম ঘর থেকে কিন্তু পিতার সাথেও সম্পর্ক জিনিসটা বুঝাচ্ছে। এবং মেষ রাশিতে সূর্য অবস্থান করছে, সূর্য আবার চলে আসবে সপ্তম ঘরে আগামী দিনে। তো এই সময়কালে মানে বাড়ির ছোট ভাই বোনদের সাথে মঙ্গল হচ্ছে কি রক্তের কারক, তো রক্তের ব্লাড রিলেশন এই সমস্ত সম্পর্কে যারা মানে যাদের ভাই বোন আত্মীয় স্বজন রয়েছে, যাদের সাথে কোনো জায়গা জমি সংক্রান্ত কোনো অশান্তি বিবাদ রয়েছে, এইগুলো কিন্তু সমাধান হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। কারণ মঙ্গল কিন্তু নিজের হকের জন্য লড়াই করে নিবে এই সময়কালে, অর্থাৎ কোনো একটা প্রাপ্তিযোগ এই সময় থাকছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে।
এবং যে ঘরটাতে অবস্থান করছে এই ঘরটা থেকে কিন্তু দূরযাত্রাও জিনিসটা বুঝাচ্ছে, তার সাথে উচ্চশিক্ষার জিনিসটাকেও বুঝাচ্ছে। এবং মঙ্গল হচ্ছে কি ষষ্ঠ ঘরের অধিপতি, ভাগ্যের ঘরে অবস্থান করছে, ষষ্ঠ ঘর থেকে অসুখ বিসুখ জিনিসটাকেও বুঝাচ্ছে, আর নবম ঘর থেকে উচ্চশিক্ষা জিনিসটাকেও বুঝাচ্ছে। এবং মঙ্গল রক্তের কারক, অর্থাৎ যারা ডাক্তারি লাইনে রয়েছেন, বড় বড় সার্জেন ডাক্তার, তাদের জন্য কিন্তু এই যথেষ্ট একটা ভালো সময়, সফলতা পাওয়ার প্রবল সময়। একটা জেদি নক্ষত্র যে আমি করতে পারবো এরকম ইন্টেনশন চলে আসবে, মনের মধ্যে জেদ জিনিসটা চলে আসবে, অর্থাৎ এই সমস্ত কর্মকার্যে কিন্তু বিশেষ সফলতা চলে আসবে। এবং সমাজে কিন্তু মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে, যোগাযোগ যথেষ্ট উন্নতি হবে, সমাজে বড় বড় লোকেদের সাথেও যোগাযোগ হবে। ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। অষ্টম দৃষ্টি চতুর্থ ঘরে পড়ছে, যে কাজগুলো বিগত দিনে আটকে গেছিলো বা ভূমি সংক্রান্ত কোনো যদি ঝামেলা অশান্তি হয়, সেই অশান্তিগুলো এই সময় দূর হবে। বড় বড় টেন্ডার পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন হচ্ছে, দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করবে এবং মঙ্গলদেবের নক্ষত্রেই থাকছে মৃগশিরা নক্ষত্রে। মৃগশিরা নক্ষত্রে থাকছে জুন মাসের 13 তারিখ পর্যন্ত, যথেষ্ট ভালো সময়। বিদেশ সংক্রান্ত কাজগুলো ভালো হবে, ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। প্রশাসনের দিক থেকে যে কাজগুলো আটকে ছিল সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এবং প্রশাসনিক কাজগুলোও যথেষ্ট ভালো হবে এই সময়। ব্যক্তিত্বের একটা ভালো প্রভাব পড়তে যাচ্ছে এই অশ্লেষা নক্ষত্রের মঙ্গলের অবস্থান। সমাজে একটা দৃঢ় মনোভাব উঠে আসবে। বিগত দিনে যে সমস্ত জিনিসগুলো ঘটেছিল, বিভিন্ন ক্ষেত্রে এই বৃশ্চিক রাশিকে চোখের জল ফেলতে হয়েছে, কিংবা যে জিনিসগুলো ঘটেছিল নিজেদের আত্মীয় স্বজন হোক বা ব্লাড কানেকশন যে সমস্ত হয় আর কি নিজেদের সমাজের মধ্যে, যে এতটা হেওয়ের পাত্র হয়ে গেছিলো, সেই জায়গা থেকে কামব্যাক রিটার্ন হতে পারবে এই বৃশ্চিক রাশি। একটা দৃঢ় মনোভাব অবশ্যই কাজ করবে, আত্মবিশ্বাস যথেষ্ট তুঙ্গে থাকবে এই সময়। তবে সব কিছুর দিক থেকে এগিয়ে থাকবে, একটি দিকে বিশেষ খেয়াল রাখতে হবে এই অশ্লেষা নক্ষত্রে থাকাকালীন, সেটা হচ্ছে কি নিজের সাংসারিক জীবন, নিজের দাম্পত্য জীবন। এই দাম্পত্য, এই যে সূক্ষ্ম কোমল জায়গাটা, এই জায়গাটাতে বৃশ্চিক রাশিকে সঠিক থাকতে হবে। কারণ আমি এর আগেই বললাম যে অশ্লেষা নক্ষত্রের দাম্পত্য বিবাহিত জীবনটা অতটা ভালো হয় না। যে বিবাহিত জীবনে ঠিকই থাকে, দাম্পত্যের উপর বাফাদার বা ইমানদার বা সততা যথেষ্ট থাকে, কিন্তু যে পার্টনার যাকে ভালোবাসে সেই জায়গাটাকে যদি সেই পার্টনার না বুঝতে পারে, তাহলে কিন্তু সেই জায়গা থেকে কিছুটা দূরে সরে যায় এবং দূর এমন হয়ে যায় পরবর্তীতে যে সেটা কিন্তু বহু দূর হয়ে যায়। এই জায়গাটা কিন্তু আগেই বুঝতে হবে, যেটা আমি তুলে ধরলাম, এবং এটাই মেন বিষয়। অর্থ করি সব কিছু সবই আসবে, কিন্তু যে সুখ শান্তি সেই জায়গাটাকে বিশেষভাবে চিনতে হবে এই সময় এই বৃশ্চিক রাশিকে। কারণ অশ্লেষা নক্ষত্রের কিন্তু এটা থাকেই অশ্লেষা নক্ষত্রের দিকে, অর্থাৎ এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শনির 7.5ও শেষ হয়ে ঢাইয়াও শেষ হয়ে গেছে, শনিও নিজের নক্ষত্র অবস্থান করছে পঞ্চম ঘরে, শুক্রও উচ্চ অবস্থায় অবস্থান করছে 31শে মে পর্যন্ত। তার সাথে আবার রাহু থাকছে, রাহু আবার 18 তারিখে পরিবর্তন করে নেবে, চতুর্থ ঘরে চলে আসবে এবং কেতু চলে আসবে কর্মের ঘরে। এ সময় মঙ্গলের দৃষ্টি থাকবে, অষ্টম দৃষ্টি রাহুর উপরে থাকবে, অর্থাৎ সেই সময় বিশেষভাবে তুলে ধরব। কিন্তু বর্তমানে যে সময়টুকু আসছে সেই সময়ের মধ্যে এই সমস্ত জিনিস মানে যথেষ্ট এগিয়ে যাবে। রাহু কেতুর পরিবর্তন হওয়া মানে দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়বে রাহুর উপরে। তো যাই হোক, অশ্লেষা নক্ষত্র নিয়ে আজকে বললাম, এরপরে আবার বলবো। মোট কথা বর্তমান সময় বিশেষভাবে লাভবানের দিকে যাচ্ছে এই বৃশ্চিক রাশি, ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে। অশ্লেষা নক্ষত্রের অবস্থান, অশ্লেষা নক্ষত্র মানে ভাগ্যবান নক্ষত্র, ভাগ্যের নক্ষত্র। এই সময়কালে বৃশ্চিক রাশি কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে অবশ্যই পাঠ করবেন এবং তার সাথে ভোলে বাবার বিশেষ উপাসনা করবেন। প্রতি সোমবার করে ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন, সাদা চন্দন লাল চন্দন বেটে, তার সাথে মধু মিশিয়ে, কাঁচা দুধ, গঙ্গা জল, কর্পূর দিয়ে বিশেষ অভিষেক করবেন। ভোলে আবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রত্যেক দিন পাঠ করবেন, অন্তত 21 বার পাঠ করবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। ভগবতী মার উপাসনা করবেন, ভগবতী মার দর্শন করবেন। এছাড়া বজরংবলীর মন্দিরে গোটা মিঠা পাতা পান, তার সাথে 3টি লং এবং একটি গোটা সুপারি দিয়ে
বাবাকে অর্পণ করবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। বহু ভিডিও আগামী দিনে এই চ্যানেলে আপলোড দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, জ্যোতিষী সংক্রান্ত বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেন, আশা করি তারা অবশ্যই বুঝতে পারছেন। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।